হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার ভিডিওটা সম্পূর্ণ বাংলায়, যেহেতু পশ্চিম বাংলার একটা বিষয় নিয়ে আমি এখানে ভিডিও বানাচ্ছি। তো আমি হলাম শুভ্রজিৎ চক্রবর্তী। তো শুরু করা যাক। তো দেখুন, আজকের যেটা মূল বিষয় সেটা হচ্ছে আমাদের বাংলা টলিউড ইন্ডাস্ট্রির দুটো সেলিব্রিটির উপরে এফআইআর হয়েছে। দুদিন আগে এফআইআর হয়েছে, আপনারা সবাই সেটা জানেন। তো তারা আর কি 5 বছর আগে যখন আর কি ইলেকশনের রেজাল্টস ডিক্লেয়ার হয়, তখন তৃণমূল বিপুলভাবে জয়ী হন। তো তখন তারা বিজেপির বিরুদ্ধে আর কি ভায়োলেন্স ইনসাইট করার মতন কিছু টুইটস করেন। তো একজন লিখেছিলেন আর কি বিশ্ব রগরানি দিবস ঘোষিত হোক। তারপরে আরেকজন সে অভিনেত্রী সেটাকে সাপোর্ট করে লেখেন হ্যাঁ হ্যাঁ হোক হোক হোক। তো এটা নিয়ে আর কি সেই অভিনেত্রীর উপরে কেস ফাইল হয়েছে, এফআইআর ফাইল হয়েছে। তো একজন আইনজীবী আর কি এদের উপরে এফআইআর ফাইল করেছেন। তো সেটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। তো দেখুন, এবারে 2026-এ বিধানসভা ইলেকশন হয়েছে। তো 4 মেতে বিজেপি বিপুলভাবে জয়ী হয়েছে, একদম সুনামি ঝড় তুলে পশ্চিমবাংলায় সরকার বদল হয়েছে। বিজেপি বিপুলভাবে জয়ী হয়েছে, তৃণমূল কংগ্রেস এবারে সত্যি জল খাবার অবধি সুযোগ পায়নি। এবারে তৃণমূল কংগ্রেসকে একটা লজ্জার হার হারতে হয়েছে। তো জবের থেকে আর কি তৃণমূল কংগ্রেস হেরে গেছে। তো 4 মের পর থেকে আমরা আর কি ভোল বদলের আর কি পর্ব দেখছি। আজকে 23 তারিখ হয়ে গেল, প্রায় 20 দিন হয়ে গেছে, 19 দিন হয়ে গেছে। তো এখনও ভোল বদলের কিন্তু পালা চলছে। অনেকে রিজাইন করছে, অনেকে অ্যারেস্টেড হচ্ছেন। তো এই অ্যারেস্ট হওয়ার ভয় আমি দেখেছি, অনেকে অ্যান্টিসিপেটরি বেল নিতে কোর্টে চলে যাচ্ছেন। আবার ওই ভয় অনেকে আবার ভোল বদল করছেন, এখন আর কি উল্টো সুর গাইছেন। তো তার মধ্যে আরেকটা নাম জড়িয়েছে, এই পরমব্রত চ্যাটার্জি। আর যে অভিনেত্রী তাকে সমর্থন করে লিখেছিলেন হ্যাঁ হোক হোক হোক, সেটা হচ্ছেন স্বস্তিকা মুখার্জি। তো এই দুজনের উপরে এফআইআর ফাইল হয়েছে। তো দেখুন, বাংলা টলিউড ইন্ডাস্ট্রি এটাকে টিএমসি যে কন্ট্রোল করে এসেছিলো এত বছর ধরে, টিএমসি এটাকে নিজেদের আড্ডা আখাড়া বানিয়ে আর কি এসেছিলো এত বছর ধরে, সেটা আমরা সবাই জানি। বাংলা ইন্ডাস্ট্রিতে যারা আর কি টিএমসি ঘনিষ্ঠ, তারা পরের পর কাজ পেয়ে গেছে। আর যে অভিনেতা অভিনেত্রীরা টিএমসি বিরোধী, তাদের কাজ পেতে অসুবিধা হয়েছে। অনেকের ক্যারিয়ার তো ওখানেই শেষ হয়ে গেছিলো, যেহেতু তারা টিএমসি বিরোধী বলে। তো এই ধরনের নোংরা রাজনীতি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলে এসছে। তো সেই নোংরা রাজনীতিতে এই স্বস্তিকা, পরমব্রতর মতন সেলিব্রিটিরাও কিন্তু তারাও যোগ দিয়েছে, এবং সেই নোংরা রাজনীতিকে তারা আরও বেশি করে বাড়াবাও দিয়েছে। অনেক বেশি করে তারা ওটাকে তেল মেরেছে, অনেক বেশি বার খাইয়েছে এই নোংরা রাজনীতিকে। তো আজকে যখন টিএমসি হেরে গেল, তখন এরা আবার ভোল বদল করছে। বিশেষ করে পরমব্রত এই 2-3 দিন আগে একটা ইন্টারভিউতে বলছে তিনি নাকি নিজের ছেলের মুখের দিকে তাকিয়ে এই সব কাজকর্ম করেছেন। টিএমসি হয়ে ওনাকে অনেক ভুলভাল কাজকর্ম করতে হয়েছে, তিনি বাধ্য ছিলেন। টিএমসির আর কি নেতা নেত্রীরা তাকে নাকি হুমকি দিয়েছিলেন, আরও হ্যানা তেনা তিনি আর কি নিজের ইন্টারভিউতে বলেছেন। তিনি নিজের ছেলের মুখের দিকে, নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে নাকি এই ধরনের কাজকর্ম করতে বাধ্য হয়েছিলেন। তো তিনি এখন এই ধরনের এক্সকিউজেস দিচ্ছেন। তো এই নিয়ে তাকে গালমন্দ কিন্তু সবাই করছে। আজ পুরো পশ্চিমবাংলা ছিছি করছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির উপরে। আর পরমব্রতকে নিয়ে তো সবাই গালাগাল করে যাচ্ছে। তো দেখুন, পরমব্রত চ্যাটার্জি ইনি অভিনেতা খুব ভালো, নো ডাউট, হি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর। আর মোটামুটি ভালো ফিল্ম ডিরেক্টর হিসেবে ভালো, অভিনেতা হিসেবে ফ্যান্টাস্টিক, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। সে অভিনয়টা সিনেমার পর্দায় করতে হোক বা সিনেমা পর্দার বাইরে, সব জায়গায় তিনি অভিনয়টা ভালো করেন। তিনি প্রেস কনফারেন্সও অ্যাকচুয়ালি অভিনয়ই করছিলেন, সন্তানের মুখের দিকে তাকিয়ে নাকি তিনি এই ধরনের কাজকর্ম করেছেন। তো একটা জিনিস আমি দেখছি যে বাংলা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী এখন টিএমসিকে দোষারোপ করে যাচ্ছে। যারা টিএমসির সঙ্গে জড়িত ছিল, এখন তারা সবাই টিএমসিকে এলোপাথারি দোষ ছুটছে। সবাই একই কথা বলছে যে তারা নাকি বাধ্য হয়েছে টিএমসিতে যোগ দিতে, তাদেরকে নাকি ফোর্স করা হয়েছিল, তাদের ফ্যামিলি মেম্বার্সকে নাকি থ্রেটেন করা হয়েছিল,
তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল, এমনকি সোম চক্রবর্তীও এই কথা বলে যাচ্ছেন যে ওনাকে কটা লোকেরা হুমকি দিয়েছে, হ্যানা ত্যানা। তো তারা সবাই মানে বাধ্য হয়ে পলিটিক্স করছিল, তারা অ্যাকচুয়ালি পলিটিক্স করতে চাননি, কেউ বাধ্য হয়ে নাকি পলিটিক্স করছে, এটা তাদের সবার বক্তব্য। মানে সবাই একই স্ক্রিপ্ট পড়ছে, সবাই একই কাহিনী বলছে। মানে কিভাবে তারা ভোল বদলটা করছে এইটা মানে কি বলবো, একটা হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে কেউ পাত্তা দেয় না, আজকে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কেউ ইন্টারেস্টেড নয়, ঠিক আছে, কেউ পাত্তা অবধি দেয় না এই ক্ষুদ্র ফিল্ম ইন্ডাস্ট্রিকে। হ্যাঁ, একটা সোনাদার সিনেমা, ওই সপ্তডিঙ্গার গুপ্তধন একটা হয়তো কোনো মতে চলে যায়, একটা দুটো সিনেমা কোনো মতে হিট হয়ে যায়, তা বলে এই না যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ফ্লারিশ করেছে, একেবারেই নয়। যত দিন যাচ্ছে, রাত যাচ্ছে, বাংলা ইন্ডাস্ট্রি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হচ্ছে। একটার পর একটা সিঙ্গেল স্ক্রিনস আমাদের পশ্চিমবাংলায় বন্ধ হয়ে চলেছে। আর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মানে মানে অবস্থা খুবই খারাপ, খুব খারাপ। তাছাড়া কোন একটা ফেডারেশনের প্রেসিডেন্ট আছে না, এই প্রিয়া সেনগুপ্ত, বনি সেনগুপ্তর মা, তো ওনাকেও সরানোর জন্য চেষ্টা চলছে। মানে এতদিন ধরে টিএমসি এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে পুরো কন্ট্রোল করে এসেছিল। মানে কে কটা সিনেমা করবে, কার সিনেমা কোন তারিখে মুক্তি পাবে, কাকে সিনেমা করতে দেওয়া হবে হবে না, এই ধরনের সিদ্ধান্ত সব তৃণমূল কংগ্রেসের লোকেরা নিত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বসে বসে। এবং বাংলা সিনেমার অভিনেতা অভিনেত্রীরা তাদের সবার চটি চেটে পোঁত চেটে এতদিন কাজ পেয়ে গেছে। কিন্তু এখন দেখছে সরকার পাল্টে গেছে, তো ব্যাস সবার এখন অবস্থা খারাপ, সবার মাথায় হাত পড়ে গেছে। এখন সবাই রুদ্রনীল ঘোষের মানে চামচাগিরি করা শুরু করেছে, বা হিরণ চট্টোপাধ্যায়ের চামচাগিরি করা শুরু করেছে। এখন এরকম অবস্থা হয়ে গেছে। আর সেখানে পরমব্রত বলছে যে তিনি নাকি তার সন্তানের দিকে তাকিয়ে এই ধরনের মন্তব্য করেছেন, এই ধরনের কাজকর্ম করেছেন। টিএমসির হয়ে তিনি ওপেনলি আর কি অ্যাক্টিভিজম করে এসছেন। তিনি বিজেপিকে দোষারোপ করেছেন, বিজেপির নামে যা তা বকে এসছেন তিনি এত বছর ধরে। এখন তার হঠাৎ করে মনে হলো যে আমি ভুল করেছি, আমার ভুল হয়েছে। তো দাদা, আরজি কর কাণ্ড যখন হলো 2024-এ, তখন আপনি আওয়াজ তোলেননি কেন? মানে আপনি আপনার সন্তানের দিকে তাকিয়ে এইসব সিদ্ধান্ত নিয়েছেন, তো আরজি করে যে মেয়েটা রেপড হলো সে কি কারো সন্তান ছিল না? আর 2021-এ ইলেকশনের পরে যতগুলো মানে লোকের মৃত্যু হলো, যতগুলো মানুষকে টিএমসির গুন্ডাগুলো এক এক করে মারলো, তারা কি কারো সন্তান ছিল না? এই ধরনের খুন খারাপি সন্ত্রাসবাদীকে আপনারা বার খাইয়ে এসছেন, সেগুলোকে ইনসাইট করেছেন আপনারা আপনাদের টুইটারে, সেই ভায়োলেন্সগুলোকে আপনারা ইনসাইট করে এসছেন, সেগুলো আগুনের মধ্যে ঘি ঢেলে এই ধরনের কাণ্ড কারখানাকে আপনারা এনকারেজ করে এসছেন এত বছর ধরে। তখন আপনার মনে হয়নি আপনার সন্তানের কথা? অবশ্য আপনার মতন একটা চরিত্রহীন ব্যক্তিকে নিয়ে আর কি বলবো বলুন। মানে অন্য একজনের স্ত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করাটা তো আপনার রক্তেই রয়েছে। অনুপম রায়ের স্ত্রীকে নিয়ে পালিয়ে তাকে বিয়ে করাতে আপনার কোনো লজ্জা হলো না। যে মানুষের ভাই নিজের বন্ধু স্ত্রীকে লাইন মারাতে তাকে বিয়ে করতে কোনো লজ্জা হয় না, সে মানুষ পশ্চিমবঙ্গের হাল কি ধরবে? মানে সত্যি বলতে এই পরমব্রত, অনির্বাণ ভট্টাচার্য এদের মতো মানুষকে দেখার পর না, ইন্টেলেকচুয়াল লোকেদেরকে পছন্দ না করার আর কোনো কারণ আমাকে খুঁজতে হয় না। সত্যি কথা বলতে এইসব বুদ্ধিজীবী ব্যক্তি বলে যারা পরিচিত, তারা কিন্তু কেউ দেশের কথা, রাজ্যের কথা ভাবে না। সত্যি কথা বলতে আমার কথা, আপনার কথা তারা কেউ ভাবে না। তারা সবাই শুধু নিজের মানে লাভ দেখে, সবাই শুধু নিজের সুবিধেটা বোঝে। যেখানে তাদের সুবিধে আছে সেখানেই তারা মুখ খোলে, যেখানে তাদের সুবিধে নেই সেখানে কিন্তু আপনি কখনো তাদেরকে মুখ খুলতে দেখতে পাবেন না। আরজি করের কাণ্ডে পরমব্রতকে মুখ খুলতে দেখতে পেয়েছেন? বা 2021-এ ইলেকশনের আগে পরে যেসব বিজেপি কর্মীরা মারা যান বা যেসব সাধারণ মানুষের মৃত্যু হয় এই ইলেকশনের ব্যাপার স্যাপার নিয়ে, এত লম্বা চড়া লিস্ট ছিল এসব মৃত ব্যক্তিদের।
সেই ব্যাপার নিয়ে তারা মুখ খুলেছে? বা টিএমসির বোমা ফাটায় তামান্না বলে একটা বাচ্চা মেয়ে, সে যে মারা গেল, সে কি কারোর সন্তান ছিল না? সেই ব্যাপারে কখনো দেখেছো তাদেরকে মুখ খুলতে? আর স্পষ্ট বক্তা স্বস্তিকা মুখার্জি স্পষ্ট বক্তা। মানে এই মহিলাকে তো মানে কি বলবো, এই মহিলা নিজেকে মানে কি ভাবে আমি বুঝি না। এই মহিলা নিজেকে দেবী ভাবে। মানে কিছু মহিলাদের মানে এটা সমস্যা আছে, তারা নিজেদেরকে না দেবী মনে করে। মানে ইন দ্য নেম অফ ফেমিনিজম তারা যা খুশি তাই বলবে, যা খুশি তাই করবে, এবং তারা ফেমিনিজম আর অপরচুনিজমের মধ্যে তফাৎ বোঝেই না। তো স্বস্তিকা মুখার্জি, শি হ্যাজ নেভার বিন আ ট্রু ফেমিনিস্ট, শি ইজ আ সুডো ফেক ফেমিনিস্ট। তাকে সুডো ফেমিনিস্ট, ফেক ফেমিনিস্ট বলতে আমার এক ফোঁটাও দ্বিধা নেই। মানে তিনি যা তা বলেন, যা তা করেন। তো বস, ওনাকে নিয়ে মানে আর কি বলবো, প্রত্যেকে পাল্টিবাজ, জন্ম থেকেই পাল্টিবাজ। এদের কারোকে সম্মান করার মানে কোনো জায়গাই নেই। মানে এই বাংলা ইন্ডাস্ট্রিতে এমন কোনো অভিনেতা অভিনেত্রী কি আর বেঁচে আছে যারা পাল্টি মারেনি? এমনকি কেউ বাকি আছে? আমাকে কিছু দেখান। আপনাদের সবার প্রিয় মেগাস্টার দেব, তিনি আবার বলছেন খাটালের মাস্টার প্ল্যান নিয়ে নাকি ওনাকে মিথ্যে আশ্বাস দেওয়া হয়েছে। ওই আশ্বাসের জন্য নাকি তিনি ফিরে এসেছেন 2024-এ। তিনি সবার সামনে খুব গলা উঁচিয়ে বলেছিলেন যে এটা আমার পার্লামেন্টের লাস্ট মিটিং, এরপর থেকে আমি পার্লামেন্ট কেন, এরপর থেকে আমি পলিটিক্সে থাকবো না, এই ধরনের কথাবার্তা সে বলে। তারপরে আবার সেই লোকসভা ইলেকশনে আবার সে ঘুরে দাঁড়ায়, আবার সে দাঁড়াতে চলে আসে। আর তারপরে সেই ফিরহাদ হাকিমের সেই লিকড অডিও ফুটেজটা মনে আছে তো? সেই লিকড অডিও ফুটেজটা যেখানে তিনি পরিষ্কার বলছেন যে কাটমানির একটা বড় শতাংশ দেব ঘুষ হিসেবে নিয়েছে ইলেকশনে দাঁড়ানোর জন্য। এই কথাবার্তাগুলো আশা করি আপনাদের সবার মনে আছে। এখন সেই দেব, তাকে যখন সবাই চোর চোর বলে, তখন সে আবার ভিকটিম কার্ড খেলা শুরু করে। সেও বলছে যে তাকে নাকি টিএমসির লোকেরা বাধ্য করেছিল, তাকে ভয় দেখিয়েছিল, প্রাণের ভয় তাকে দেখানো হয়েছিল। আর কি বলছিল যে ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে নাকি তাকে মিথ্যে আশ্বাস দেওয়া হয়েছিল। আবে বাড়া খানকির ছেলে, 2014 থেকে বাড়া তুমি ঘাটালের সাংসদ হিসেবে বসে আছো, 12টা বছর হয়ে গেল, তোমার ঘাটালে মাস্টার প্ল্যান এখনো শুরু অবধি হলো না। বোকাচোদা খানকির ছেলে, তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে এখনো একটা হিসেব দাওনি যে ঘাটালে মাস্টার প্ল্যানের, তোমরা হিসাবও দাওনি। তারপর তোমরা আবার কথা দিচ্ছ যে সেন্টার থেকে নাকি তোমাদের কাছে ফান্ড আসে না। এই ধরনের আজে বাজে বক বক তখন করতে লজ্জা করলো না? ঘাটালের লোকের সাথে খেলা করতে লজ্জা করলো না তোমার সালা? মানে নিজের সুবিধের জন্য, বড় বড় টাকা মারার জন্য তোমরা ভাই টিএমসিতে ঢুকেছিলে। তাদের থেকে টাকা নিয়ে তোমরা নিজেদের সিনেমাকে ফান্ড করেছো, তোমরা নিজেদের প্রোডাকশন কোম্পানি চালিয়েছো, এটা আমরা সবাই জানি। কেননা ভাই টিএমসি জয়েন করার পরে কিন্তু দেব নিজের প্রোডাকশন কোম্পানি খুলেছে, তার আগে কিন্তু নয়। আর শুধু দেব নয়, এই বনি সেনগুপ্ত, এই আমাদের আজ যশ দাশগুপ্ত, আর কে আছে না, সোম চক্রবর্তী, এই মালগুলো সবাই পরের পর প্রোডাকশন কোম্পানি খুলেছে। আপনাদের কি মনে হয় এদের কি কোনো ক্যালিবার ছিল প্রোডাকশন কোম্পানি খোলার? 2014-15 অনওয়ার্ডস তাদের কারোর সিনেমা চলছে না বক্স অফিসে, মানে তাদের সিনেমা দেখার জন্য মাছিরা অবধি মানে ঢুকছে না হলে, হলে মাছিগুলো ঢুকতে অবধি লজ্জা পায়। এরা প্রোডাকশন কোম্পানি খুলে ফেলছে, কি করে সম্ভব হলো সেটা? আপনি আমাকে বলুন। টিএমসির সব ফান্ডগুলো ব্যবহার করে তারা প্রোডাকশন কোম্পানি খুলে এসছে, নইলে এই মালগুলোর ক্যারিয়ার কবে শেষ হয়ে যেত? হিরণ চট্টোপাধ্যায়, সেও কিন্তু একটা ফ্লপ হিরো, কিন্তু সে যেহেতু বিজেপিতে জয়েন করলো তার ক্যারিয়ার শেষ। সেই হিরণ চট্টোপাধ্যায় যদি টিএমসিতে থাকতো তার ক্যারিয়ার চলতো। এটাই হচ্ছে সমস্যা, এটাই হচ্ছে ব্যাপার। তো এখন এই মালগুলো কতটা স্পাইনলেস, এদের মধ্যে যে কোনো মেরুদণ্ড নেই, সেটা তারা পরিষ্কার নিজেদের কথাবার্তা দিয়ে বুঝিয়ে দিচ্ছে। অভয়া কাণ্ডে তাদের মুখ খোলে না, বা রুবি ল কলেজেও যে ধর্ষণ হয়, যেটাকে আমাদের
মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন কি, যে রাত 12টার সময় সে মেয়েটা নিজের ইচ্ছে মতন জঙ্গলে গেছে। ঘটনা ঘটে 8টা সাড়ে 8টার মধ্যে, রেপ হয় 8টা সাড়ে 8টার মধ্যে, গ্যাং রেপ। কিন্তু সেটাকে তারা কি বলে যে রাত 12টার সময় নাকি হয়েছে, সে মেয়েটা একা একা জঙ্গলে গেছে নিজের রেপড হতে। এই ধরনের মন্তব্য কোনো মুখ্যমন্ত্রীর মুখে মানায়? তারপরে সে কি বলছে যে মেয়েরা কেন রাত 12টার পরে বাড়ি থেকে বেরোয়। একটা মেয়ে যখন রেপড হয় তখন আপনার কি বলা উচিত, যে ছেলেদেরকে সঠিক শিক্ষা দাও যে মেয়েদের কি করে সম্মান করতে হয়, ঠিক কি না? মানে প্রত্যেকটা পুরুষের, প্রত্যেকটা ছেলের সেই সঠিক শিক্ষা থাকা উচিত যে একটা মহিলাই তার মা, একটা মহিলাই তার বোন, একটা মহিলাই তার স্ত্রী, একটা মহিলাই তার গার্লফ্রেন্ড, একটা মহিলাই তার মাগি। তো সুতরাং মহিলাদের সম্মান করা, এটা যে শিখতে হয়, তো সেই শিক্ষাটা ওই ছেলেগুলোকে দিতে হবে। তো সেটা না বলে মেয়েরা কেন রাত 12টার পরে বাড়ি থেকে বেরোচ্ছে, মেয়েরা কেন 8টার পরে বাড়ি থেকে বেরোচ্ছে, এই ধরনের কথাবার্তা আমাদের তখনকার প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে গেলেন। আর এই মুখ্যমন্ত্রীর জন্য তারা 8 ঘাট বেঁধে রাস্তায় নেমে লড়াইও করতে নেমে গেল। মানে এদের যদি ক্ষমতা থাকতো, এরা বন্দুক বারুদ চালিয়ে আমাদের মতন মানুষকে শুইয়ে দিত। আর যদি এবারে টিএমসি ইলেকশনটা জিততো, আপনি জাস্ট ভেবে দেখুন, যদি এবারে টিএমসি ইলেকশন জিততো কী অবস্থা হতো। আমরা হয়তো কেউ বেঁচে থাকতাম না, মেবি হয়তো আমি বেঁচে থাকতাম না, বা হয়তো আপনারা বেঁচে থাকতেন না। আপনাদের সবার লাশের উপরে এরা নেচে নিজেদের সিনেমা ফান্ড করতো। তখনও কিন্তু আই এম 100% শিওর যে পরমতো মতন ব্যক্তিরা মুখ খুলতো না, সেটাকে নিয়েও সে চুপচাপ থাকতো। আজকে যেহেতু ফলাফলটা অন্য হয়েছে, সেহেতু এখন তারা সব ভিকটিম কার্ড খেলা শুরু করেছে। আমরা তো বাধ্যতে ছিলাম, আমাদের পরিবারকে ধমকি দেওয়া হয়েছিল, আমরা কেউ রাজনীতি করতে চাইনি, এবার আমাদের কি দোষ হুজুর, আমরা কি করব বলুন, আমার তো সন্তান আছে, আমার তো ছেলে মেয়ে আছে, তাদের স্কুলের ফিস কি করে দেব, তাদের পেট কি করে ভরবো, আমাদের ছেড়ে দিন। এই ধরনের সালা বক্তৃতা ঝাড়ছে মাইকের সামনে এসে। মানে এই সব জোকারগুলোকে আপনারা সমর্থন করেন। দেখুন, আপনি কার সিনেমা দেখবেন দেখবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি তাদের সিনেমা দেখতেই পারেন, অবশ্যই দেখতে পারেন, কিন্তু এদেরকে ভগবান বানানোর আগে, এদেরকে আইডলাইজ করার আগে আপনি এদের ব্যাকগ্রাউন্ডটা চেক করবেন, মানুষ দেখে আইডল বানাবেন। আর আমি একটা সাজেশন দিই আপনাদেরকে, কোনো মানুষকে না কোনোদিন ভগবানের পদে চড়াবেন না। আপনি মনে রাখবেন, আপনি যাকে আইডলাইজ করছেন সে কিন্তু কোনো ভগবান না, সেও একটা মানুষ, সেও ভুল কাজ করতে পারে, ঠিক আছে? সে ভুল কাজ করতে পারে, সে ভগবান নয় যে সে ভুল কাজ করবে না। সে একটা মানুষ, সেও ভুল কাজ করতে পারে, সেও নিজের স্বার্থ বুঝে কাজ করে। এই কথাটা মাথায় রাখুন দয়া করে। আর পরমব্রতর মতন মানুষকে এখনও যারা সাপোর্ট করছেন, ঠিক আছে, তাদেরকে তো বস নমস্কার, তাদেরকে নমস্কার। সত্যি ধন্য আপনাদের ইন্টেলেকচুয়ালিজম, ধন্য আপনাদের বুদ্ধি, আর ধন্য আপনাদের পেটের শিক্ষা, যে আপনারা এখনও এই ধরনের মানুষকে নিজেদের মাথায় চড়িয়ে নেচে যাচ্ছেন। লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। বাংলা সংস্কৃতির নামে, বাংলা ভাষার নামে মানুষকে বিভ্রান্ত করে নোংরা রাজনীতি খেলা, এটার পরেও কি আপনারা বুঝতে পারছেন না যে এই ব্যক্তিরা কি চায়, এই ব্যক্তিরা কতটা স্বার্থপর? আপনাদের লাশের উপরে নেচে তারা নিজেদের ঘর চালাতে অবধি তাদের লজ্জা করে না। আমাদের লাশের উপর চড়ে তারা নিজেদের ঘর চালানোর ব্যবস্থা করে ফেলেছিল। মানে আর যদি একটা সুযোগ আমরা এই টিএমসি পার্টিকে দিতাম, তাহলে আজকে পশ্চিমবঙ্গের বাসিন্দা আমরা হতাম না, আজকে আমরা বাংলাদেশের বাসিন্দা হয়ে যেতাম। এরপরও কি আপনাদের কোনো লজ্জা শরম নেই? মানে একটু বোঝার চেষ্টা করুন, একটু বোঝার চেষ্টা করুন, ঠিক আছে? এইসব ব্যক্তিদেরকে, কোনো ব্যক্তিকেই মাথায় তুলে নাচার আগে আপনারা ভেবে দেখবেন যে সেই ব্যক্তিটা কীরকম, তার ব্যাকগ্রাউন্ডটা না আপনারা দেখে শুনে তারপরে তাকে মাথায় নিয়ে নাচবেন। এই পরমব্রত, অনির্বাণ, আর তারপরে বাকি যতগুলো বুদ্ধিজীবী রয়েছে, এগুলো কিন্তু কেউ সুবিধের মাল নয়। এই ঋদ্ধি সেন, ঋতব্রত
মুখার্জি, এরা কেউ সুবিধের মাল না। এগুলো সব একটা স্পাইনলেস খানকির ছেলে, আর মহিলাদের জন্য আর খানকির মেয়ে, খানকির ছেলে মেয়ে, এরা সবাই। এরা কেউ আপনাদের হয়ে কথা বলে না, আপনাদের হয়ে এরা কেউ লড়বে না, বরং আপনার মানানোর জন্য লড়বে। তো এইসব কথাবার্তাগুলোকে মাথায় রেখে তারপরে আপনি এদের সমর্থন করবেন। তো আশা করছি আপনারা সবাই এদের আসল চেহারাটা দেখতে পেয়েছেন। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।